হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে সজিবলস ইংলিশ ক্যারিয়ার ধারাবাহিক আয়োজন ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস 6-এ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড টুডে আমরা কথা বলবো ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এই জায়গাকে মনে করা হয় ইংরেজির খুব অ্যাডভান্স লেভেলের একটা গ্রামার, এবং বাংলাদেশের স্টুডেন্টরা খুব কনফিউজড একটা জায়গা মনে করে এখানে, রাইট? তো আজকের ক্লাসে আমরা দেখব যে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের চেহারা কীরকম, বাক্যেদের ব্যবহার কীরকম, এবং এই তিনটা জিনিস অর্থাৎ ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড ব্যবহার করে একগুচ্ছ আমরা অনেকগুলো বাক্য গঠন করার চেষ্টা করব ফ্রিকুয়েন্টলি, যে এগুলো ব্যবহার করে কিভাবে বানিয়ে বানিয়ে ইংরেজিতে বড় বড় বাক্য বানানো যায় সেটা আমরা আজকের ক্লাসে দেখব। তবে তার আগে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস এই সিরিজের পূর্বের ক্লাসগুলোর একটু সংক্ষিপ্ত সামারি আমি আপনাদেরকে একটু দিতে চাই, প্রাসঙ্গিক কারণেই একটু মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলায় যেরকমটা চিন্তা করি ঠিক একই রকম ইংরেজিতে চিন্তা করে ফ্রিকুয়েন্টলি লেখা। আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে এটা। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 1-এ দেখেছিলাম বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মিল কোথায় আর পার্থক্য কোথায়, রাইট? তো বাংলা বাক্য ইংরেজি বাক্যের ভিতরে মিল কোথায়? সাবজেক্টে, কারণ বাংলা বাক্যেও সাবজেক্ট যেখানে থাকে ইংরেজি বাক্যের সাবজেক্ট একই জায়গায় থাকে। আচ্ছা, বাংলা বাক্য ইংরেজি বাক্যের ভিতরে পার্থক্য কোথায়? ভার্বে, কারণ বাংলা বাক্যে ভার্ব থাকে সবার শেষে আর ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের পরে। তো সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিস চেনার পরে আমরা চলে গিয়েছিলাম রাইটিং ক্লাস 2-তে, এবং সেখানে দেখেছিলাম সাবজেক্ট এবং ভার্ব বসানোর পরে বাক্যের যে আরও বাকি অংশ থাকে সেই বাকি অংশগুলো, শব্দগুলো, কোন শব্দগুলো আগে কোন শব্দগুলো পরে বসবে সেটা শেখার জন্য আমরা একটা মেথড শিখেছিলাম, যে বাক্যের ভার্বকে কি, কাকে, কোথা হতে, কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন এগুলো দিয়ে প্রশ্ন করার পরে আপনাকে ধারাবাহিকভাবে ভার্ব যে উত্তরগুলো দিবে সেই উত্তরগুলো যদি প্রিপোজিশন দিয়ে গ্র্যাজুয়ালি সাজানো যায় তাহলে যে একটা বড় সুন্দর বাক্য হয়ে যায় যার ভিতরে কোনো ভুল থাকে না। এটা আমরা শিখেছিলাম আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস 2-তে, রাইট? তো ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 3-তে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম বাক্য যখন আমি বড় করে সাজাচ্ছি কোনো সমস্যা নাই, কিন্তু বাক্যের সেন্স দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যখন কথা বলছি, হয়তো আমি প্রেজেন্টে কথা বলতে চাচ্ছি বা প্রেজেন্টে লিখতে চাচ্ছি, কিন্তু এটা হয়ে যাচ্ছে হয়তো পাস্টে, অথবা কোথাও কোনো গ্রামেটিক্যাল মিস্টেক হয়ে যাচ্ছে, ছোট ছোট গ্রামার যেটা সেটা, অর্থাৎ বাক্যের সেন্স শুদ্ধিকরণ যেটা, সেটা হচ্ছে টেন্সের ব্যবহার দিয়ে বাক্যের সেন্স শুদ্ধিকরণ, সেটা আমরা শিখেছিলাম আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 3-তে। আর 4-এ আলোচনা করেছিলাম, আপনারা বলেছিলেন যে ভাইয়া আমি যখন বড় বাক্য বানাতে যাচ্ছি তখন শব্দের সঙ্গে শব্দ জোড়া দিতে সমস্যা হচ্ছে, যার কারণের জন্য আমরা রাইটিং ক্লাস 4-এ প্রিপোজিশনের প্রত্যয় ভিত্তিক আলোচনা শিখেছিলাম। বাংলায় যেমন আমরা কথা বলার সময় শব্দের সঙ্গে শব্দ জোড়া দিই কি দিয়ে? আকার ওকার দিয়ে, ঠিক একই রকম প্রিপোজিশনের আকার ওকার, প্রিপোজিশনের প্রত্যয় ভিত্তিক আলোচনা যেটা আমরা শিখেছিলাম ক্লাস 4-এ। আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস 5-এ আমরা শিখেছিলাম টেন্সের বাইরে গিয়ে, টেন্সের গতানুগতিক ধারার বাইরে গিয়ে অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব এবং ফিক্স কিছু ফ্রেজাল ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো বাক্যে ব্যবহার করলে বাক্যের অর্থ পরিবর্তিত হয়ে নতুন একটা অর্থ প্রদান করে। তো আমরা সেটা শিখেছিলাম ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 5-এ। তো আজকে তার ধারাবাহিকতায় চলে এসেছি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস 6-এ, এবং আলোচনা করব ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। তো শুরুতে আমরা এই ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এই তিনটা জিনিসের চেহারা দেখব, এবং বাক্যেদের ব্যবহার কিভাবে হয় সেই জিনিসটা দেখব, এবং একটা একটা করে উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, লোক, তো ইনফিনিটিভ যখন আপনি শিখবেন তখন এই ইনফিনিটিভ শব্দটার সঙ্গে 4টা জিনিস আপনি মিলিয়ে পড়বেন। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা পারফেক্ট ইনফিনিটিভ, একটা বেয়ার ইনফিনিটিভ, একটা হচ্ছে প্যারেন্টিক্যাল ইউজ। যাই হোক, শুধুমাত্র নামগুলো একটু মুখস্থ করতে পারলে পরবর্তীতে সুবিধা হবে। যদি নাম মুখস্থ না করতে পারেন তাহলে খুব বেশি একটা সমস্যা নাই, আমি শুধু চেহারাগুলো একটু বলে দিচ্ছি, এদের চেহারাগুলো কেমন হয়। আচ্ছা, নর্মালি ইনফিনিটিভের চেহারা কেমন? ইনফিনিটিভের চেহারা হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, মানে V1, এটা হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ 2-র পরে ভার্বের বেস ফর্ম দেখা মানেই আপনি বুঝবেন যে সেটা ইনফিনিটিভ। এটা হচ্ছে চেহারার পরিস্থিতি, রাইট? এবার 2-র পরে যখন ভার্বের বেস ফর্ম হয় তখন এর অর্থ কেমন হয় সেটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, কি বললাম? ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে কি আমি একটু এখানে বোঝাই। তার মানে হচ্ছে টু ডু। এই টু ডুটা কি? টু ডু হচ্ছে একটা ইনফিনিটিভ, যার মানে কি? এই টু ডুর মানে জানলে আপনি সমস্ত ইনফিনিটিভের মানে জানবেন। বোঝা গেল ব্যাপারটা? ওকে, তাহলে টু ডু মানে হচ্ছে করা অথবা করতে।
করা অথবা করতে। এখন প্রশ্ন করেন আমাকে, ভাইয়া এই টু ডু মানে যে করা অথবা করতে, কখন টু ডু মানে করা আর কখন টু ডু মানে করতে, এই উত্তরটা একটু মনে রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ইনফিনিটিভ যদি বাক্যের শুরুতে থাকে তখন মানে হচ্ছে করা, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে করা। আর ইনফিনিটিভ যদি বাক্যের মাঝে অথবা শেষে হয় তখন এর মানে হলো করতে, রাইট? আচ্ছা, তাই যদি হয় আমি আপনাদেরকে কোশ্চেন করি কিছু, এই কোশ্চেনগুলোর একটু আনসার করার চেষ্টা করেন। সেটা হচ্ছে টু ডু মানে যদি করা করতে হয় তাহলে টু পেলে মানে কি? টু পেলে মানে হচ্ছে খেলা খেলতে। এখন কখন খেলা কখন খেলতে সেটা তো আপনি বুঝতে পারছেন। আমি বলেছি যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সেক্ষেত্রে খেলা, আর যদি শেষে থাকে অথবা মাঝে থাকে সেক্ষেত্রে খেলতে। তাহলে টু গো মানে কি? যাওয়া, যেতে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ইনফিনিটিভের চেহারা চিনলাম এবং ইনফিনিটিভের অর্থ চিনলাম। আচ্ছা, এইবার আমি কিছু উদাহরণের মাধ্যমে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন দেখেন, আমি একটা এক্সাম্পল লিখি। টু ওয়াক ইজ, হাঁটা ইজ ভেরি গুড ফর হেলথ। স্বাস্থ্যের জন্য হাঁটা খুব ভালো। তাহলে ওয়াক মানে কি এখানে হাঁটতে না হাঁটা? ওয়াক মানে এখানে হাঁটতে নাকি হাঁটা? অবশ্যই হাঁটা। কারণ কেন? কারণ এটা হচ্ছে শুরুতে আছে। ইনফিনিটিভটা কোথায় আছে? শুরুতে আছে, রাইট? কিন্তু যদি আমি মাঝখানে দিতাম অথবা শেষে দিতাম তাহলে কি হতো? তেও হতো। যেমন যে আমি এখানে আরেকটা সেন্টেন্স লিখলাম, এই টু ওয়াকটাই যদি আমি মাঝখানে দিয়ে দিই, আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই। আই ওয়ান্ট টু ওয়াক, মাঝখানে আছে আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই। ইন এভরি মর্নিং, এভরি মর্নিং অফ দ্য ডে। আমি বাক্যটাকে বড় করলাম প্রিপোজিশন পরিপোজিশন দিয়ে। ইচ্ছা করে আমি বাক্যটা এখানে শেষ করে দিতে পারতাম, ইচ্ছা করে করলাম। যাই হোক, যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস, এই কারণের জন্য ইচ্ছা করে এরকম একটু বড় করছি আর কি। আই ওয়ান্ট টু ওয়াক ইন এভরি মর্নিং অফ দ্য ডে। যাই হোক, এদিকে আমার আলোচ্য বিষয় না, এইসব আমার আলোচ্য বিষয় না। আবার কিছু কিছু ভাইয়ারা বলছিলেন আমার রাইটিং ক্লাস 4, 5 এগুলো দেখে বলছিলেন যে ভাই আমি আর্টিকেলের সঠিক ব্যবহার করিনি কেন, আমি একটা জায়গায় দা কেন দেইনি, দা দেওয়াটা খুব জরুরি ছিল। আমি আসলে আর্টিকেলের উপর খুব বেশি একটা ফোকাস করিনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, কারণ এই প্যাকেজটা আমি শূন্য থেকে একটা জায়গায় নিয়ে যাব, যার কারণের জন্য আর্টিকেলের ক্লাস আমাদের সামনে আছে। বা আমি যে জায়গাগুলো ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, হয়তো আমার মুভমেন্টে অথবা অ্যাটিটিউডে আপনারা বুঝেছেন যে আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছি জিনিসটা, আমি জানতাম, কিন্তু আমি শুধু চাই না যে ব্যাপারটা ওড হোক, রাইট? আমি ভাবছি যে একটা প্যাকেজ শেষে যেন সুন্দর হয় জিনিসটা, এই কারণের জন্য আমি হয়তো আর্টিকেল কখনো কখনো কোথাও একটু ছেড়ে দিয়েছি। যাই হোক, এগুলো যদি আপনার খারাপ লাগে তাহলে প্লিজ একটু মাফ করবেন। ওকে, তাহলে কি দাঁড়ালো? সেটা হচ্ছে ইনফিনিটিভ কি? 2 + V1 এর অর্থ কি? করা করতে। যদি শুরুতে বসে তাহলে হবে কি? করা। আর যদি মাঝে হতো বা শেষে বসে সেক্ষেত্রে কি? করতে। তাহলে ইনফিনিটিভটা আপাতত বুঝতে পারলাম, তাই না? এখন এদের ব্যবহারটা গ্রামেটিক্যাল ব্যাখ্যা কেমন? যদিও গ্রামেটিক্যাল ব্যাখ্যা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য খুব বেশি একটা উপযুক্ত না, তারপরেও একটু বলি প্রাসঙ্গিক কারণেই, কারণ লিখতে গেলে একটু জানা দরকার। সেটা হচ্ছে এই ইনফিনিটিভ এর ব্যবহার বাক্যে কোথায় কোথায়, একটা বাক্যে ইনফিনিটিভ কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে আপনারা একটু লিখে নিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস করার সময় অন্তত খাতা কলম সাথে রাখবেন, কারণ আমি সব লিখতে পারবো না। তবে প্রচুর ইনফরমেশন থাকবে, ব্যাপক ইনফরমেটিভ হবে ক্লাসগুলো, ঠিক আছে? ওকে, সেটা হচ্ছে সাবজেক্ট রূপে বসতে পারবে ইনফিনিটিভ। আমরা কথা বলছি এই 1 নম্বর নিয়ে, শুধু 2 + V1 এটা নিয়ে কথা বলছি। তো এরা কোথায় কি কি হতে পারে? সাবজেক্ট রূপে ইউজ করতে পারে। এরা হতে পারে বাক্যের মানে ভার্বের সাবজেক্ট হতে পারে। এরা হতে পারে ভার্বের অবজেক্ট হতে পারে। 2, অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। না বুঝলে আমি ব্যাপারটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। আপাতত এই তিনটা একটু বোঝানোর চেষ্টা করছি। ভার্বের সাবজেক্টকে যে প্রথমে যে সেন্টেন্সটা লিখলাম একটু লোক, টু ওয়াক
হাঁটা ইজ ভেরি গুড ফর হেলথ। হাঁটা টু ওয়াক, এই বাক্যের ভার্বকে ইজ, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসে। ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসেবে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। আচ্ছা, এখন ভার্বের অবজেক্ট হিসেবে দেখে হয় কিনা। আই ওয়ান্ট টু সলভ, SOL সলভ, আই ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম। আমি সমস্যাটি সমাধান করতে চাই। এখন কি করতে চাই? সমাধান করতে চাই। সমস্যা তো বটেই, কিন্তু কি করতে চাই? ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন কি করতে চাই, সমাধান করতে চাই, তার মানে অবশ্যই ভার্বের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ হয় টু সলভ। এখানে টু সলভটা ইনফিনিটিভ। অবজেক্টের কমপ্লিমেন্ট কি সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। যদিও কমপ্লিমেন্টটাই এখানে একটা আলোচ্য বিষয়, যে কমপ্লিমেন্ট নিয়েই আমাদের আলোচনা করা হয়নি, প্রাসঙ্গিক কারণে এখন একটু আলোচনা করে দিচ্ছি। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস থাকবে, যেহেতু আমাদের 0 to অ্যাডভান্স একটা কোর্স চালু হয়েছে, একটা ক্লাস গিয়েছে। আমার চিন্তা আছে যে এই জিনিসগুলো আমরা ওই কোর্সের ভেতরে ঢোকাবো। তারপরেও এখন আলোচনার প্রাসঙ্গিক কারণে আলোচনা করছি। কমপ্লিমেন্টটা হচ্ছে, লুক, অবজেক্টের কমপ্লিমেন্ট বুঝলে সাবজেক্টের কমপ্লিমেন্ট বুঝবেন। একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি। আমি চাই যে তুমি সুখী হও। আমি চাই যে তুমি সুখী হও। এখন আমি চাই তুমি, আচ্ছা, সুখী হও। আচ্ছা বলেন তো, এই যে সুখী, এই সুখী হওয়া, এই সুখী হওয়াটা কে হবে? আমি হব নাকি তুমি হবে? নিশ্চয়ই আমি চাই তুমি সুখী হও। তার মানে এই যে ইনফিনিটিভ টু বি, এই ইনফিনিটিভটা কার সম্পর্কে কথা বলছে? ইউ সম্পর্কে নাকি আই সম্পর্কে? অবশ্যই ইউ সম্পর্কে, কারণ আমি চাই তুমি সুখী হও। সুখীটা কে হবে? অবশ্যই তুমি হবে। তার মানে এই ইনফিনিটিভটা কথা বলছে ইউ সম্পর্কে, আর ইউটা যেহেতু এই বাক্যের অবজেক্ট, সুতরাং এই ইনফিনিটিভটা হচ্ছে এই অবজেক্টের কমপ্লিমেন্ট। যার মানে আমরা বলছি অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ইনফিনিটিভটা হতে পারে। তাহলে ইনফিনিটিভ কীভাবে হতে পারে? সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে। ক্লিয়ার? আচ্ছা, আবার বলছি, ইনফিনিটিভ কী জিনিস? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এর অর্থ কি? করা, করতে। কখন করা, কখন করতে? যদি বাক্যের শুরুতে আপনি ইউজ করেন তাহলে তখন হবে করা, আর যদি মাঝে অথবা শেষে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে হবে কি? করতে। ক্লিয়ার? আর ব্যবহৃত হয় গ্রামেটিক্যাল ফরম্যাট অনুযায়ী কিভাবে? সাবজেক্ট হিসেবে, ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে, আর অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে। ক্লিয়ার? ওকে, যদি বুঝে থাকেন আমরা চলে যাচ্ছি নেক্সট। ওকে, পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ জিনিসটা কি? এখন ইনফিনিটিভ মূলত কয় প্রকার? ইনফিনিটিভ বলতে আমরা বুঝি হচ্ছে মূলত ইনফিনিটিভ একটাই, সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, রাইট? কিন্তু গ্রামেটিক্যাল নাম আছে, মানে বিভিন্ন চেহারাটা একটু ডিফারেন্ট হয়, কিন্তু ইনফিনিটিভ একটাই, রাইট? টু প্লাস ভার্বের বেস ফর্মটাই ইনফিনিটিভ, কিন্তু কখনো কখনো ওই চেহারার একটু ভিন্নতার কারণের জন্য আমরা বিভিন্ন নাম একটু দেই, রাইট? সেই চেহারাগুলো আমি আপনাদেরকে একটু পরিচয়িত করে দিচ্ছি আর কি, একটু পরিচয় ঘটিয়ে দিই সেই চেহারাগুলোর সাথে। পারফেক্ট ইনফিনিটিভ কি? পারফেক্ট আমরা জানি, পারফেক্ট মানে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভার্বের 3 নম্বর রূপ, তাই না? হ্যাভ অথবা হ্যাজ। তো টু প্লাস হ্যাভ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে চেহারাটা, এই চেহারাটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের চেহারা। ক্লিয়ার? টু, হ্যাভ, ভার্বের 3, এই 3টা জিনিস একসঙ্গে এই চেহারাটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। মূলত কিন্তু ইনফিনিটিভ, টুর পরে হ্যাভ, আপনি ভার্বের 3 বাদ দেন, মূলত টুর পরে ভার্বের বেস ফর্ম না, মূলত কিন্তু ইনফিনিটিভই। কিন্তু এই যে চেহারার কারণে আমরা নামগুলো একটু ভিন্ন রাখি, এগুলোর সঙ্গে আমাদের একটু পরিচিত হওয়া দরকার। তাহলে পারফেক্ট ইনফিনিটিভ, এটার অর্থ কি? এটার অর্থ আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি ব্যাখ্যা করি তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। সেটা হচ্ছে আচ্ছা, এরকম একটা উদাহরণ লিখি আমি। উই আর হ্যাপি, আমরা খুবই খুশি, টু হ্যাভ ফুলফিলড, FULL, ফুলফিলড
উই আর হ্যাপি, আমরা খুবই খুশি, টু হ্যাভ ফুলফিলড আওয়ার প্রমিস, অর্থাৎ আমরা আমাদের কথা রাখতে পেরে আমরা খুবই খুশি, মানে আমরা আমাদের কথাটাকে পরিপূর্ণ করতে পেরে আমাদের প্রমিসটাকে আমরা ফুলফিল করতে পারায় আমরা খুবই খুশি। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? করিয়া, পারিয়া, বোঝা গেল? এখন আমার টেন্সের ক্লাস যারা করেছেন তারা হয়তো দেখেছেন যে পারফেক্ট মানেই কিন্তু ক্রিয়ার মাঝখানে একটা আ চলে আসতেছে। যাইয়াছে, গিয়াছিল, খাইয়াছে, খেয়ে ছিল, অন্তস্তয় আকারে অথবা অন্তস্তয় একারের একটা ব্যাপার কিন্তু এখানে আছে। তার মানে যখন নাম হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, তার মানে ওই ইনফিনিটিভের ভেতরে একটা অন্তস্তয় আকার অথবা একটা অন্তস্তয়কার মানে অর্থের ভিত্তিতে যে কোনো একটা জিনিস থাকবে। আমি কি বোঝাতে পারলাম না পাগলামি মনে হচ্ছে? লোক, তাহলে অর্থটা দেখেন, আমরা আমাদের কথা পরিপূর্ণ করতে পেরে মানে কি? পরিপূর্ণ করতে পারিয়া খুশি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে পারফেক্ট পার্টিসিপল কি জিনিস বোঝা গেল ব্যাপারটা? আর এরা ব্যবহৃত হয় কোথায় কোথায়? ওই যে বললাম ইনফিনিটিভের ব্যবহার, ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওকে, এবার আসেন বেয়ার ইনফিনিটিভ কি ভাইয়া? বেয়ার ইনফিনিটিভ, আপনি এখানে বেয়ার ইনফিনিটিভ লিখেছেন, এখানে তো পারফেক্ট শব্দটা একটু পরিচিত ছিল, বুঝতে পারতেছিলাম যে পারফেক্ট ইনফিনিটিভ মানে হ্যাভ নিশ্চিত আছেই। তাহলে বেয়ার ইনফিনিটিভটার জিনিসটা কি ভাইয়া? বেয়ার ইনফিনিটিভ খুব ইজি, কয়েকটা জিনিস মুখস্থ রাখবেন, সৌভাগ্যবশত এরা ফিক্স, ঠিক আছে? সেই জিনিসগুলো কি মুখস্থ রাখবেন? একটা হচ্ছে হেল্প, একটা হচ্ছে মেক, একটা হচ্ছে ওয়াচ, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে লেট। হেল্প, মেক, ওয়াচ, সি, লেট যদি নাম মুখস্থ থাকে, আমার কাছ থেকে টেকনিকটা একটু শিখে নেন। হেল্প মানে কি? তৈরি করা না, মানে এর ভিতর করা আছে। মেক মানে কি? করা না, তৈরি করা। হেল্প মানে কি? সাহায্য করা। আর মেক মানে কি? তৈরি করা। তা দুইটার ভিতরেই করা আছে। আর ওয়াচ আর সি দুইটাই কিন্তু দেখা। আর লেট কি? অনুমতি দেওয়া। যাই হোক, আমি এইভাবে মুখস্থ রেখেছিলাম আর কি, এই জন্য আমি আপনাদেরকে এইভাবে একটু বললাম, ঠিক আছে? তো এই ভার্বগুলোর পরে, এই ভার্বগুলো যদি মেইন ভার্ব হয়, তারপরে যখন ইনফিনিটিভ যদি আপনি ইউজ করতে চান, তখন সেখানে টু প্লাস ভার্বের ব্যবহার, অর্থাৎ টু প্লাস V1, এরপরে যদি আপনি ইনফিনিটিভ করতে চান, এই টুটার দিতে হয় না। আমি জানি যে অনেকেই আমার কথা এখন বোঝেন নাই, একটা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। ওই HELPED helped him, we helped him, আমরা সাহায্য করলাম। আচ্ছা, টু ডু দ্য ওয়ার্ক, আমরা তাকে সাহায্য করলাম কাজটি করতে। দেখেন এই বাক্যটা দেখে কিন্তু কোনোভাবে ভুল মনে হচ্ছে না। আমরা তাকে সাহায্য করলাম, টু ডু করতে, কি করতে? দ্য ওয়ার্ক, কাজটি করতে আমরা তাকে সাহায্য করলাম। কিন্তু বাক্যের ভুলটা কোথায় জানেন? এই শব্দগুলো, লোক, হেল্প, মেক, ওয়াচ, সি, লেট, এরা যদি বাক্যের মেইন ভার্ব হয়, এই যে হলো মেইন ভার্ব হেল্প, এরা যদি বাক্যের মেইন ভার্ব হয়, এই পরবর্তী ভার্বটা ইনফিনিটিভই হবে। একেও আমি ইনফিনিটিভই বলবো, কিন্তু এই টুটার আর দরকার নাই। কিন্তু এখন যদি ডু এর নিচে দাগ দিয়ে থাকে, বলা হয় যে এই ডুটা কোন ভার্ব, আপনি কি বলবেন এই ডুটা ফিনিট ভার্ব বা মেইন ভার্ব? না, কিন্তু এই ডুটা কোন ভার্ব? এই ডুটা ইনফিনিটিভ ভার্ব। ক্লিয়ার? কিন্তু এখানে একটা টু আছে, কিন্তু এটা চোখে দেখতে পাচ্ছেন না আপনি, উজ্জ্ব আছে। ক্লিয়ার? কিন্তু অর্থটা কিন্তু একই রকম, যে উই হেল্পড হিম ডু দ্য ওয়ার্ক, আমরা তাকে কাজটি করতে সাহায্য করলাম। অর্থটা একই, যে আমরা তাকে কাজটি করতে সাহায্য করলাম, অর্থটা একই, কিন্তু এখানে একটা টু থাকবে না। সুতরাং এই দুটা ইনফিনিটিভ, কিন্তু কোন ইনফিনিটিভ? বেয়ার ইনফিনিটিভ। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে বেয়ার ইনফিনিটিভ কখন হবে? যখন বাক্যের মেইন ভার্বগুলো মেইন ভার্বটা হেল্প, মেক, ওয়াচ, সি, লেট, এই চারটার যে কোনো একটা থাকবে, তখন পরবর্তী ভার্বটার আগে যে টু, সেই টুটা থাকবে না, যার কারণের জন্য এটা ইনফিনিটিভের অর্থ প্রদান করবে এবং এর নাম হবে বেয়ার ইনফিনিটিভ। ক্লিয়ার? বোধহয় বোঝাতে পেরেছি। ওকে,
এবার আসেন, এই নামটা তো ভাইয়া কেমন হয়ে গেল, সেটা হচ্ছে প্যারেনথেটিক্যাল ইউজ। প্যারেনথেটিক্যাল ইউজ কি? আচ্ছা, এই প্যারেনথেটিক্যাল শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এটার নাম হচ্ছে সমন্বিত। প্যারেনথেটিক্যাল এটার অর্থ হলো সমন্বিত। আচ্ছা, সমন্বিত কেমন একটা অর্থের মাধ্যমে, একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে প্যারেনথেটিক্যাল ইউজ মানে তো বুঝতেছেন ব্যবহার। মানে এইটা আসলে কোনো চেহারা না, এটা প্যারেনথেটিক্যাল ইউজ মানে এই ইনফিনিটিভের একটা ব্যবহার, সে একটা ব্যবহারের নাম হচ্ছে প্যারেনথেটিক্যাল ব্যবহার। সে প্যারেনথেটিক্যাল ব্যবহারটা কি? সেটা হচ্ছে পুরো একটা বাক্য। আমরা বলেছিলাম একটা বাক্যর শুরুতে থাকে সাবজেক্ট রূপে, ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে ভার্বের সাবজেক্ট রূপে, ভার্বের অবজেক্ট রূপে, অথবা অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে। এরকম আমরা বলেছিলাম ইনফিনিটিভের ব্যবহার। সেটা একটা নির্দিষ্ট বাক্যের ভিতরে, ঠিক আছে। কিন্তু বাক্যের বাইরে যে, একদম বাইরেও বলা ঠিক হবে না, কারণ বাক্যেরই অংশ, কিন্তু বাক্যের একটু বাইরে আমি কথাটা বললাম, একটু বাইরে যাই, যে যখন একটা ফ্রেজ তৈরি করে ইনফিনিটিভ দিয়ে, তখন আমরা উক্ত ফ্রেজটিকে বলি মানে ইনফিনিটিভের প্যারেনথেটিক্যাল ইউজ। ইনফিনিটিভের প্যারেনথেটিক্যাল ইউজ। কথাটা যদি না বোঝেন তাহলে সমস্যা নাই, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাখ্যা করছি, আর যারা বুঝে গেছেন তারা তো থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, লুক, টু গো দেয়ার, সেখানে যে, আই উইল হেল্প মাই ফাদার, সেখানে যে আমি আমার বাবাকে সাহায্য করব। টু গো দেয়ার, সেখানে যে আমি আমার বাবাকে সাহায্য করব। দেখেন বাক্য একটাই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা বাক্য। এই বাক্যের মেইন অংশটা কিন্তু এটা, আই সাবজেক্ট উইল হেল্পটা মেইন ভার্ব, মেইন অংশটা কিন্তু এইটা। এখন এর বাইরে একটা আমি ফ্রেজ নিয়েছি, একটা ফ্রেজ, 1 2 3টা, এই 3টা শব্দ মিলে একটা ফ্রেজ গঠন করেছি। যেই ফ্রেজটা পরবর্তী যে বাক্য, সেই বাক্যকে দারুণভাবে প্রভাবিত করেছে। টু গো দেয়ার, সেখানে যে, কে যাবে? আমিই যাব। আমি কিন্তু আগে এরকম বলি নাই যা আমি আগে সেখানে যাব তারপরে বাবাকে সাহায্য করব। এইভাবে যদি বলতাম তাহলে শুনতে খারাপ শোনা যেত। তো শুনতে ভালো শোনার জন্য এই ইনফিনিটিভের প্যারেনথেটিক্যাল ইউজ যদি আপনি করেন, তাহলে আপনার বাক্যটা শুনতে ভালো লাগবে। যে টু গো দেয়ার আই উইল হেল্প মাই ফাদার, টু গো দেয়ার, সেখানে যে আই উইল হেল্প মাই ফাদার, আমি আমার বাবাকে সাহায্য করব। ক্লিয়ার? বোধহয় বোঝাতে পেরেছি। এখন বাক্য বড় করার জন্য সমস্যা নেই, যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস, এই জন্য বলছি বাক্য এই সেন্টেন্সটা ইচ্ছা করলে আপনি আরও বড় করতে পারেন প্রিপোজিশন দিয়ে। সেখানে যে আমি আমার বাবাকে সাহায্য করব, কোথায় সাহায্য করবেন, কিভাবে সাহায্য করবেন, এরকম আপনি করতে পারেন। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে বাক্য বড় করার কৌশলগুলো কিন্তু আপনি ইজিলি আয়ত্ত করতে পারবেন। ওকে, চলেন তাহলে চলে গেল আমাদের ইনফিনিটিভের কাজ। আমি এই পাশ থেকে ইনফিনিটিভটা মুছে দিলাম, যেহেতু আমি জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব, যার কারণের জন্য আমার একটু জায়গা লাগবে, স্পেস লাগবে, এখানের জন্য আমি একটু মুছে দিতে চাচ্ছি। আজকের ক্লাসের শেষে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। গতকালই বোধহয় কোনো একটা ভাইয়া বলছিলেন যে ভাইয়া ক্লাস শেষে যদি হোমওয়ার্ক দিয়ে দেন তাহলে ভালো হয়। আজকের ক্লাস শেষে একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আমরা যেহেতু আলোচনা করছি ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল নিয়ে, আমরা চেহারা চিনছি, কিভাবে কোথায় কীরকম ব্যবহার করা হয় সেটা আমরা জানছি। আজকের ক্লাস শেষে আমি একটা আর্টিকেল অলরেডি বানিয়েছি, আমার সামনে আছে, এই আর্টিকেলটা আমি বোর্ডে লিখে দেব। আপনারা কি করবেন, ওই আর্টিকেলটা দেখে দেখে খাতায় ইংরেজিতে লিখবেন। পরে সেটা যদি ছবি তুলে পারেন কমেন্টস বক্সে দিবেন, আমি হয়তো একটু চেক করবো। আর যদি কমেন্টস বক্সে লিখতে পারেন লিখবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অর্থাৎ একটা বাংলা আর্টিকেল দিব, যেই বাংলা আর্টিকেলের ভিতর প্রচুর ইনফিনিটিভ থাকবে, প্রচুর জিরান্ড থাকবে, প্রচুর পার্টিসিপলের ব্যবহার থাকবে। আপনি কিভাবে কত সুন্দর করে লিখতে পারেন এটা দেখা যাবে আজকে, ঠিক আছে। ওকে, তো আসেন জিরান্ড নিয়ে আমি একটু পরে কথা বলছি, কারণ জিরান্ড অল্প একটু সময় কথা বললেই হয়ে যাবে। আমরা একটু পার্টিসিপল নিয়ে কথা বলে আসি। পার্টিসিপল কয় প্রকার ভাইয়া? পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। 3 kinds of participle I know, such as present participle, past participle and perfect participle. Okay, present, past, perfect participle, নামগুলো মুখস্থ হয়ে গেছে আমাদের পার্টিসিপল 3 প্রকারের নাম। আচ্ছা, এখন এই 3 প্রকার পার্টিসিপলের চেহারা কেমন এবং এদের কাজ কি, এটা একটু দেখে আসি। সেটা হচ্ছে এদের চেহারা হচ্ছে
প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? পাস্ট পার্টিসিপলের চেহারা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, একই কথা, ভাব ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপলের চেহারা হচ্ছে দুইটা, এক বিং অথবা হ্যাভিং প্লাস V3 অথবা বিং অথবা হ্যাভিং, আচ্ছা এরকম লিখি, হ্যাভিং বিন প্লাস V3। দুইটা কেন? কারণ পারফেক্ট পার্টিসিপল আবার প্যাসিভ হয়, যার কারণের জন্য এইটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইউজ করতে হয় আর এইটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ইউজ করতে হয়। কিভাবে আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। যদি আপনি প্যাসিভ ভয়েসেরটা না বুঝেন তাহলে খুব বেশি সমস্যা নাই, কারণ আমাদের একটা ফিক্স ক্লাসই আছে ভাব বাচ্চা সেন্টেন্স মেক করার জন্য, তো প্যাসিভ ভয়েসে বাক্য লেখার জন্য একটা ফিক্স ক্লাসই আমরা করব, ঠিক আছে? সুতরাং কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা চেহারাগুলো বুঝতে পারলাম। প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপলের চেহারা হচ্ছে ভার্বের 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপলের চেহারা কেমন? বিং প্লাস V3 অথবা হ্যাভিং বিন প্লাস V3। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে অ্যাক্টিভ নর্মাল যেটা। আমি যদি এটা মুছেও দিই তাতেও সমস্যা নাই, শুধু এটা শিখলেও চলবে এখনকার মতো। এটা আমাদের পরবর্তী ক্লাসে এমনিও আমরা জানতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তারপর এটা থাক, আমি একটা এক্সাম্পল দিব না, যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করে বুঝতে পারবে। ওকে, তাহলে পার্টিসিপলের চেহারা বুঝলাম। তার আগে একটা বিষয় আমি বলে নেই, যে দেখেন আমরা যে আজকে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল শিখছি, এরা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভার্ব। এরা কি ভার্ব জানেন? এরা হচ্ছে নন ফিনিট ভার্ব, অর্থাৎ নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব, এরা কিন্তু নন ফিনিট ভার্ব। অর্থাৎ আমি যদি শুধু ভার্বকে, মানে ভার্ব যে পার্টস অফ স্পিচ, এই ভার্বটাকে যদি আমি ক্লাসিফাই করি তাহলে আমার ধারণা ফিক্স বলতে পারবো না, তবে 20 প্রকারের উপরে মানে ক্লাসিফাই করা যাবে ভার্বকে। টেনজেটিভ ভার্ব, ইনটেনজেটিভ ভার্ব, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, তারপর যে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, কজেটিভ ভার্ব, কাপোলেটিভ ভার্ব, কগনেট ভার্ব, এগুলো দিয়ে সব কিছু দিয়ে মোটামুটি প্রচুর ক্লাসিফাই করা যাবে, কোনো সমস্যা না। তো এই ভার্বকে ক্লাসিফাই করতে করতে একটা পর্যায়ে যে নন ফিনিট ভার্বকে 3 ভাগে বিভক্ত করা হয়। যদি আমরা ভার্বকে ক্লাসিফাই করব, এই ক্লাসটা থাকবে আমাদের 0 টু অ্যাডভান্সের ভিতরে। যে 0 টু অ্যাডভান্সের আমার এরকমই প্ল্যান আছে, 0 টু অ্যাডভান্স আমরা ভার্বকে ক্লাসিফাই করব। তো ভার্বকে ক্লাসিফাই করতে করতে নন ফিনিট ভার্ব পাবো আমরা। সেই নন ফিনিট ভার্বটাকে আমরা এই 3 ভাগে বিভক্ত করতে পারবো। সেটা হচ্ছে একটা পার্টিসিপল, একটা ইনফিনিটিভ, একটা জেনারেল, একটা পার্টিসিপল। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ এরা কিন্তু নন ফিনিট ভার্বের ক্লাসিফিকেশন। এটা শুরুতেই বলার দরকার ছিল, যাই হোক শুরুতে বলে নেই, এই জন্য একটু বলে রাখলাম। ওকে, এবার আসেন, তাহলে আমরা পার্টিসিপলের চেহারা জানলাম। এখন এই পার্টিসিপলের কাজ কি? চেহারা তো চিনলাম, কাজ কি? কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা, অর্থাৎ এরা ভার্বের সাথে আইএনজি হবে কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাউন না লিখি, নাউন শব্দটাই না লিখি, এরা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের। কিসের কাজ করবে এরা? এরা কাজ করবে অ্যাডজেক্টিভের, অর্থাৎ বাক্যের নাউনকে মডিফাই করবে। তো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমি একটু উদাহরণ দিতে পারি, কয়েকটা এক্সাম্পল দিতে পারি, দেখেন তাহলে ভালো লাগবে। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কয়েকটা উদাহরণ দেই। আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, দ্য গার্ল ওয়েন্ট লাফিং অথবা ক্রাইং অথবা উইপিং, যে কোনো একটা আমি দিলাম, LAUGHING, লাফিং। লুক, বালিকাটি ওয়েন্ট, চলে গেল, লাফিং, হাসতে হাসতে। আচ্ছা দেখেন, এই যে লাফটা কিন্তু বেসিক্যালি লাফ কিন্তু ভার্ব, কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কিন্তু আইএনজি যুক্ত হয়ে এই লাফিংটা কিন্তু আপনি যখন লাফিং, বালিকাটি হাসতে হাসতে চলে গেল, এই লাফিং যখন পড়ছেন তখন কিন্তু একটা মেয়ের চেহারা আপনার সামনে চলে এসছে, যে হাসতে হাসতে বেরোয় যাচ্ছে, তাই না? দ্যাট মিনস এই লাফিংটা কিন্তু এই গার্লটাকে মডিফাই করছে। এই গার্লের অবস্থা কীরকম এখন? গার্ল এখন কী অবস্থায় আছে? হাসতেছে না কাঁদতেছে না, কী অবস্থায় আছে? এই গার্ল কোন অবস্থায় আছে সেটা জানা যাচ্ছে কিসের মাধ্যমে? এই লাফিংয়ের মাধ্যমে।
সুতরাং এই লাফিংটা কি প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পেরেছেন ব্যাপারটা বোধহয়? ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। উড়ন্ত পাখিটাকে দেখো। আচ্ছা আচ্ছা, লুক অ্যাট দ্য, দেখতে বলছে কাকে? বার্ডকে। এখন বার্ডটা কি অবস্থায় আছে? বার্ডটা ফ্লাইং অবস্থায় আছে। তার মানে এই ফ্লাইংটা কি? ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেন ফ্লাইংটা প্রেজেন্ট পার্টিসিপল? কারণ এই ফ্লাইং হচ্ছে বার্ড সম্পর্কে কথা বলছে। এখন বার্ডটা কি? বার্ড হচ্ছে নাউন। এখন নাউন সম্পর্কে কথা বলে এমন শব্দটা কি? এমন শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমি কি বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এবং এ কিসের কাজ করবে? এ হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। যেহেতু এখানে ফ্লাইংটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, সুতরাং ফ্লাইংটা কি? ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল ব্যাপারটা বোধহয়? আচ্ছা, পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থ্রি। আচ্ছা, আমি যদি বলি যে ব্রোকেন কার, ব্রোকেন কার, ব্রোকেন কার, ভাঙা গাড়ি, ভাঙা গাড়ি। আচ্ছা দেখেন, অলরেডি এখানেই হয়ে গেছে। এখন গাড়িটা কেমন? এখন সেন্টেন্স আমি যাই মেক করি যে ব্রোকেন কার ইজ লেইং অন দ্য রোড, মানে রাস্তার উপর শুয়ে আছে আর কি, রাস্তার উপর পড়ে আছে। একটা ভাঙা গাড়ি রাস্তার উপর পড়ে আছে। এখন এই যে ব্রোকেন, ব্রেক মানে তো ভাঙা, বেসিক্যালি ব্রেক কি? ব্রেকটা কিন্তু একটা ভার্ব। এখন ব্রোকেন কি? ব্রোকেন হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, ভার্বের 3, ব্রোকেন। ওকে, এখন এই ব্রোকেন মানে গাড়ির অবস্থা নির্দেশ করছে যে গাড়িটি ভালো নাকি খারাপ নাকি কি অবস্থায়। গাড়িটা হচ্ছে ভাঙা অবস্থায় আছে, তার মানে এই ব্রোকেনটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সুতরাং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা ওকে, এবার আসেন একটা পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ দেই। এই সে হ্যাভিং পাস্ট মানে পাস করে, মানে পাস করিয়া। এখন পারফেক্ট মানে কিন্তু কত কিছুক্ষণ আগে আমি বললাম ইনফিনিটের সময় একটা অন্তস্থ অবশ্যই লাগবে, অন্তস্থ অথবা অন্তস্থ একারে একটা কিছু না কিছু অবশ্যই লাগবে। তাহলে হ্যাভিং পাস্ট, পাস করে, হি গট আ গুড জব, সে একটা ভালো চাকরি পেল। পাস করার সাথে সাথে সে একটি ভালো চাকরি পেল। এখন দেখেন এই যে পুরো সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটার ভেতরে এই যে পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং অথবা বিং প্লাস ভার্বের 3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং V3, পাস করার পরে সে ভালো চাকরি পেল। এখন এই হ্যাভিং পাস্ট কি অ্যাডজেক্টিভের কাজ করেছে কি করে নাই সেটা একটু প্রমাণ চান? লোক আমি দেখাচ্ছি। এখন পাস করছে কে বলেন তো? সে। ভালো চাকরি কে পাইছে বলেন তো? সে। এখন তার বর্তমান অবস্থা কি? তার বর্তমান অবস্থা হচ্ছে সে পাস করছে। এটা আমি বুঝলাম কিভাবে? এই হ্যাভিং পাস্টুক পড়ে। এই হ্যাভিং পাস্টুক পড়ে আমি হির জায়গায় দিলাম হচ্ছে সজিবুল দিলাম, অথবা রহিম দিলাম, অথবা আপনাদের কারো নাম দিলাম, দিলাম রিমা, তাই না? তাহলে রিমার বর্তমান অবস্থা কি? রিমা বর্তমান অবস্থায় পাস করছে, ফেল অবস্থা এখন আর নাই, বা পড়াশোনা অবস্থানে পাস করছে সে। তারপরে রিমার অবস্থা জানা যায় কিন্তু এই হ্যাভিং পাস্টের মাধ্যমে, রাইট? সুতরাং এই হ্যাভিং পাস্টটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স লিখি। যেমন দেখেন হ্যাভিং, আমরা এরকম লিখতে পারতাম, শুধু হ্যাভিং না দিয়ে আমি বিংও দিতে পারতাম। বিং পাস্ট মানে পাস, পাস হয়ে, BEING, বিং, বিং পাস্ট, পাস করে রিমা গট আ গুড জব, রুমে একটা ভালো চাকরি পেল। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই। হ্যাভিং বিন বিটেন, মানে বিট মানে কি? প্রহার করা, মানে মারা, অর্থাৎ মার খেয়ে। দ্য থিপ, THEIP, থিপ, ডাইড, DIED, মার খেয়ে চোরটি মারা গেল। আগে মার খেলো, পরে চোরটি মারা গেল। আমরা সেন্টেন্সটা মানে যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস, মনে হচ্ছে গ্রামার পড়াচ্ছি, কিন্তু না,
এরকম যারা ভাবছেন তারা কিন্তু সেরকম কিন্তু ব্যাপারটা না। যেমন দেখেন এই সেন্টেন্সটা যদি আপনি এরকম লিখতেন যে চোরটি মার খেলো এবং মারা গেল, তাহলে শুনতে খুব বেশি এটা ভালো লাগতো না। আপনি বাংলায় যখন কথা বলেন তখন আপনি এরকম বলেন না, চোরটি মার খেলো চোরটি মারা গেল। শুনতে কি খুব বেশি ভালো লাগছে? না। আপনি যদি বাংলায় বলতেন তাহলে কীভাবে বলতেন? চোরটি মার খেয়ে মারা গেছে বা চোরটি মার খেয়ে মারা গেল, রাইট? এটা হচ্ছে সেন্স, এটা আপনাকে হেল্প করবে। ওকে, এই সেন্টেন্সটা আমি আরও বড় করতে পারতাম, যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস এই জন্য সেন্টেন্স বড় করে একটু শেখাচ্ছি। হ্যাভিং বিন বিটেন দ্য থিপ ডাইড, মার খেয়ে চোরটি মারা গেল। আচ্ছা, আমি সেন্টেন্সটা এইভাবে করতে পারতাম না, হ্যাভিং বিন বিটেন, মার খাইলো কাদের দ্বারা? বাই দ্য পাবলিক, পিইউবি, পাবলিকের হাতে মার খেয়ে দ্য থিপ মারা গেল। আচ্ছা, পাবলিকরা কোথায় ছিল? ইন দ্য সেকশন অফ 3 রোডস, 3 রাস্তার মোড়ে, রাইট? আরও বড় করা যায় না বাক্যটা? ইচ্ছা করলে আপনি বড় করতে পারেন। যেহেতু আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ইনফিনিটিভ জেনারেল পার্টিসিপল নিয়ে আলোচনা করছি, এই কারণের জন্য বাক্য নিয়ে খুব বেশি টেনশন করছি না, রাইট? কারণ এই ক্লাসগুলো আমাদের আছে, অবশ্যই আপনি দেখবেন। আচ্ছা, চলেন যাই জেরান্ড নিয়ে একটু কথা বলি। আচ্ছা, জিরান্ড কি জিনিস? আপনি পার্টিসিপল শিখলেন মাত্র। পার্টিসিপল কি শিখেছেন? পার্টিসিপল শিখেছেন ভার্বের সাথে আইএনজি, কিন্তু কাজ করবে কিসের? কাজ করবে অ্যাডজেক্টিভের। লোক, কিন্তু জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি একই জিনিস, পার্টিসিপলও যা জিরান্ডও তাই, কিন্তু পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হচ্ছে পার্টিসিপল কাজ করে হচ্ছে কিসের? অ্যাডজেক্টিভের, আর জিরান্ড কাজ করবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে কিন্তু কাজ করবে নাউনের। কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। আচ্ছা, আমি একই এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আগে জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে তুলনামূলক একটু পার্থক্য করি, তারপরে আমি বৃহৎ পরিসরে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তারপরেও যদি আপনাদের কনফিউজ থাকে, আমি জানি বাংলাদেশি স্টুডেন্টদের আগে প্রথমেই বলেছি যে একটু ঝামেলা আছে, এই জায়গায় কনফিউজড মনে করে। যদি আপনাদের মনে হয় যে এরকম কনফিউশন আছে, তাহলে অবশ্যই আপনি কোন এলাকা থেকে ক্লাস করছেন এবং বর্তমান কী পড়াশোনা করছেন এবং সমস্যা কী, এটা জানিয়ে কমেন্টস করবেন। আমি নিজে যদি আনসার করতে না পারি, তাহলে আমার শিক্ষকদের কাছ থেকে হলে যেভাবে হোক আমি অবশ্যই আনসার করার চেষ্টা করব, ইনশাল্লাহ। আর অবশ্যই কমেন্টস বক্সটা মানে আপনারা আনসার প্রত্যাশা করবেন, যে কোনো প্রশ্ন করে আনসার আপনি অবশ্যই প্রত্যাশা করবেন, এবং সেটা শুধুমাত্র আমার কাছ থেকেই ব্যাপারটা এরকম না, আপনাদের সঙ্গে যারা ক্লাস করছে তাদের ভেতরে যদি কারো জানা আনসার থেকে থাকে, সেও অবশ্যই আনসারটা দিয়ে দিতে পারবে, সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, এবং এটা আপনারা পরস্পরকে হেল্প করবেন। যারা সহজে বলছি ইংলিশ ক্যারিয়ার প্ল্যাটফর্মে যারা ক্লাস করেন, অবশ্যই পরস্পরকে হেল্প করবেন, আমাকেও হেল্প করবেন, রাইট? ওকে ওকে, তাহলে কি বলছি? পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, কিন্তু ভার্বের সাথে আইএনজি, চেহারা একই, দুইজনের চেহারা একইভাবে আসে, তারা দুটো একই, কিন্তু একজন হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। যে অ্যাডজেক্টিভের কাজ করে সে কি? প্রেজেন্ট পার্টিসিপল। আর যে হচ্ছে নাউনের কাজ করে সে কি? সে হচ্ছে জেরান্ড। ক্লিয়ার? একটা উদাহরণের মাধ্যমে দেখছি। আচ্ছা, এখানে যদি আমি একটা সেন্টেন্স লিখি, আ গার্ল, একটা বার্লিকা, একটা কমা দিলাম, SWI, সুইমিং ইন দ্য রিভার ইজ মাই গার্লফ্রেন্ড। আচ্ছা, একটা সেন্টেন্স লিখলাম, আমি সুইমিং এর নিচে দাগ দিলাম, লুক, আ গার্ল সুইমিং ইন দ্য রিভার, মানে কি? নদীতে, যেহেতু রাইটিং এর ক্লাস, আবার বলছি, নদীতে সাঁতার কাটা বালিকাটি হয় আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে, সমস্যা নেই। আরেকটা সেন্টেন্স লিখছি সুইমিং দিয়েই, SW, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ওকে, এখানে সুইমিং নিচে দাগ দিলাম, লুক। এখন দেখেন এই বাক্যে এ গার্ল সুইমিং ইন দ্য রিভার ইজ মাই গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড কে? আমার গার্লফ্রেন্ড হচ্ছে একটা বালিকা।
এখন এই বালিকা কি অবস্থায় আছে? বালিকা নদীতে সাঁতার কাটতেছে। আমি দূর থেকে দেখাচ্ছি, ওই যে দেখো বালিকাটা যে নদীতে সাঁতার কাটছে সে আমার গার্লফ্রেন্ড। এখন বালিকার অবস্থা কি? বালিকার অবস্থা হচ্ছে সাঁতার কাটছে। এখন বালিকাটা কি? বালিকা হচ্ছে নাউন, কমন নাউন। আচ্ছা ওকে, সে যে নাউনই হোক, নাউন। আচ্ছা, এখন নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কে? বালিকা সম্পর্কে জানা যাচ্ছে কিসের মাধ্যমে? সুইমিংয়ের মাধ্যমে। তার মানে নাউন সম্পর্কে তথ্য দেয় এমন শব্দ কি? এমন শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি এমন শব্দ অ্যাডজেক্টিভ হয় তাহলে এইখানে যে সুইম মেইন ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এই সুইমিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তার মানে এটা কি জিরান্ট? না, এটা প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? কারণ ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করেছে, প্রেজেন্ট পার্টিসিপল। লুক, এখানে দেখেন সুইমিংটা কি? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সাঁতার হচ্ছে একটা ভালো ব্যায়াম। আচ্ছা, এখানে ব্যায়ামের নামটা কি? নাম। আচ্ছা, কি ভালো ব্যায়াম? কি ভালো ব্যায়াম? ব্যায়ামের তো অনেক কিছু আছে। রানিং, দৌড়ানো আছে ব্যায়াম, সাঁতার কাটা আছে ব্যায়াম, বা পুশ আপ, যাই বলেন, ব্যায়ামের এক একটা নাম আছে। তো এর ভিতরে যেহেতু সুইমিংটা এখানে নামের কাজ করছে, নাউনের কাজ করছে, সুতরাং এটা হচ্ছে জিরান্ট। বোধহয় বোঝাতে পারছি পার্টিসিপল আর জিরান্ডের ভিতরে পার্থক্য হচ্ছে এই। কিছু বৃহৎ বা বিশদ পার্থক্য আছে, এগুলো আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজন হয়। তবে জিরান্ড নিয়ে এবং পার্টিসিপল নিয়ে কিছু কনফিউজড প্রশ্ন আছে, কিছু প্রশ্ন আছে ফিক্সড কিছু কনফিউজড প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো দেখাই দিতে পারলে ভালো হতো। অবশ্যই আমি দেখাই দেবো, সেটা 0 to অ্যাডভান্সের ভেতরে, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আপাতত এতটুকু জানলেই চলবে, কারণ আপনি তো বানায় বানায় লিখবেন, রাইট? এতটুকু জানলেই চলবে। তারপরেও কোন কোন শব্দগুলোর পরে জিরান্ড হয় এরকম কিছু ফিক্সড শব্দ আছে, যে ফিক্সড শব্দগুলো আমি আপনাদেরকে এখন লিখে দেবো। এই শব্দগুলোর পরে সবসময় জিরান্ড হয়। যেমন সেই শব্দগুলো কি? যেমন আমি বলতে পারি বি ইউজ টু, গেট ইউজ টু, বি অ্যাডিক্টেড টু, ওর্থ সামথিং। আমি কয়েকটা শব্দ এখানে লিখেছিলাম, বাছাই করে দেখি শব্দগুলো। এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের অবজেকশন টু, রাইট? আমি এই শব্দগুলোর পরে সবসময় জেরান্ড হয়। তার মানে আমি এরকম লিখতে পারি অবজেকশন, আপনারা একটু লিখে নিতে পারেন, টু প্লাস জেরান্ড। আমি এখানে শুধু এখন ইয়া দেবো, মানে অবজেকশন টুর পরে জিরান্ড হয়। মানে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, যদিও ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য এটা প্রয়োজন না, তারপরেও একটু জেনে রাখবেন, যেহেতু কনফিউজ প্রশ্ন আমার আলোচনা করার সুযোগ হয়েছে, আমি চাচ্ছি একবারে ক্লিয়ার করতে। ওকে, বি ইউজ টু, আমি ইয়া দিয়ে যাচ্ছি শুধু, সাকসেড ইন প্লাস জেরান্ড, অ্যাভয়েড প্লাস জেরান্ড, ফিনিশ প্লাস জেরান্ড, ওর্থ প্লাস জেরান্ড। আচ্ছা, ইজ নো গুড আর নো ইউজ, নো গুড প্লাস জেরান্ড, নো ইউজ প্লাস জেরান্ড। এগুলোর পরে সবসময় জেরান্ড হয়। রিস্ক প্লাস জেরান্ড, এনজয় প্লাস জেরান্ড। আচ্ছা, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ফিক্স কিছু প্রিপোজিশন, যেই প্রিপোজিশনগুলোর পরে আচ্ছা এটা একবার আমি বলেই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে। বি অ্যাডিক্টেড টু, তবে তার আগে একটা বি লাগবে, এটা মনে রাখবেন সবসময়। যেমন অ্যাডিক্টেড, বি অ্যাডিক্টেড, এডিক্টেড, যারা বুঝতে পারতেছেন কিনা জানি না, অ্যাডিক্টেড টু, বি অ্যাডিক্টেড টু এর পরে জেরান্ড। তারপরে হচ্ছে অ্যাপ্রোচ টু উইথ এ ভিউ টু, ভিউ টু এরপরে জেরান্ড। তারপর হচ্ছে বি ডিভোটেড টু, এই যে ডিভোটেড টু উইথ এ ভিউ টু, ডিভোটেড টুর পরে জেরান্ড, ডিভোটেড টু প্লাস জেরান্ড। এই যে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল এতটুকু। ডিভোটেড টু মানে কি? ডিভোটেড মানে কি? আসক্ত, একদম মজে যাওয়া, ডিভোটেড। কিন্তু এর আগে যদি বি থাকে, বি মানে কি? অ্যামিজার ওয়াজার, অর্থাৎ অ্যাম ডিভোটেড টু, ঠিক আছে? আবার ইউজ টু, দেখেন ইউজড টু এরপরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু যদি বি থাকে কখনো, মানে অ্যাম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি, মানে জিরান্ড। মানে ভার্বের সাথে আইএনজি তো বটেই, কিন্তু সেটা অবশ্যই জিরান্ড। ওকে, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই তো আলোচনা ছিল।
দেখা হবে আগামী দিন। আমাদের রাইটিং ক্লাস 7-এ, আজকে 6 গেল, বহুল প্রত্যাশিত ক্লাস ছিল। আমি ক্রমশই অনিয়মিতই। তো দোয়া রাখবেন আমার জন্য, যেন আমি আর অনিয়মিত না হই, আপনাদের যেন আর আশা হতো আমি না করি। তো দেখা হবে আগামী পরশুদিন আবার রাইটিং ক্লাস 7-এ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অল দ্য বেস্ট।